আমি এবং আমার বন্ধুরা আপনাদের সন্তান জীবন দিয়েছি জুলাই গণঅভ্যুত্থানে। আজ আপনাদের গল্প 2024 সালের জুলাই অভ্যুত্থানের গল্প। তখন জ্যানজি নামে একটা জেনারেশন ছিল, দিন দুনিয়া নিয়ে ছিল না কোনো খবর, কিছু পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে নিয়ে পড়ে থাকতে সারা, কেউ কেউ ডুবে থাকতো মোবাইল গেমসে। তাদের আরেকটি নেশার নাম ছিল রিলস দেখা। কে কে দেখে আর দেখতে দেখতে কোথায় গিয়ে যে পড়ে তা বলা মুশকিল। আর এর বাইরে আরেকদল ছিল যাদের কাজ ছিল শুধু রাত জেগে দূরে কারোর সাথে কথা বলা। হ্যালো, সালাম আলাইকুম আন্টি, কেমন আছেন? হ্যানা কোথায়? কি হ্যানার বিয়ে হয়ে গেছে? আমি বিশ্বাস করি না। আমার তো আরো ফোন আছে না। হ্যালো সুইটি, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আরে সমস্যা নেই, আমি একটু আগে বিধবা হলাম বুঝছে। আমি এই এখন তোমার সাথে কথা বলতে আমার কোনো সমস্যা হবে না বুঝছো। ওকে ডার্লিং, আমি এই যখন জেনারেশনের অবস্থা, তখন হঠাৎ একটি ডাক আসে কোটা আন্দোলন। প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠালবাড়ির ঐতিহাসিক এক জাতীয়তাবাদী সংবাদ সম্মেলন। ছিল না ছিল সেটা ডাস্টবিন সবাই কি নির্বাচনের কার্ডটা পেয়েছো? না না, আমার পাইনি। আল্লাহ, কি বলছো? পানি কেন? পয়সা খাচ্ছ, খাইলেই হয়। সমস্যা নেই, পেয়ে যাবে। মেয়েদের কিন্তু ওরা কিন্তু আমারই লোক। আব্বা, আমার একটু
প্রশ্ন ছিল কেন নয়? এই দেশে যে কোটা বছরের আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যে এত মানুষ মারা গেছে, কিন্তু আপনি কি বলবেন? মানুষ মারা গেল, আসলে সত্যি কথা বলতে গেলে কারণ মৃত্যুর কথা শুনলে আমার কি যে আনন্দ লাগে। সরি সরি সরি, আসলে আমি বলতে চেয়েছিলাম আমার ভিতরে দুটো নাম অনুভূতি প্রকাশ পায়, আর বারবার মনে হয় ওরা আমার মাকে মেরে ফেলেছে, ওরা আমার মাকে মেরে ফেলেছে, ওরা আমার ছোট ভাই রাসেলকে মেরে ফেলেছে। স্বজন হারানোর কি বেদনা, স্বজন হারানোর কি বেদনা, আমার পরিবারকে জানে। কাঁদো বাবা, কাঁদো। আচ্ছা যাই হোক, আমি প্রবাস, কেমন আছো? আপা ভালো আছি। আপা আমার একটি প্রশ্ন ছিল আপা। কেন নয়? আপা ধরেন একটি সরকারি চাকরির পরীক্ষা একজন রাজাকারের সন্তান যেমন মেধাবী, একজন মুক্তিযোদ্ধার সমান সমান মেধাবী, এক্ষেত্রে আপনি চাকরিটা কাকে দেবেন? থামো, আমি তো দেখেছি, আমি কি দেখিনি? এই 2018 সালে জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি কোটা তুলে নিয়েছিলাম। তারপর কি হলো? তারপর আমি যে ভুয়া মুক্তিযোদ্ধার কোটা নামে আমার লীগের ছেলেমেয়েদেরকে চাকরিতে ঢোকাতাম, সেই পথ এখন বন্ধ হয়ে গেছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাতেলকে হারিয়েছি। আমি আমার বাবাকে হারিয়েছি। স্বজন হারানোর কি বেদনা, স্বজন হারানোর কি বেদনা, তা আমার থেকে ভালো আর কে যায়। আপা আমার প্রশ্নটা ছিল আপনি এখন চাকরিটা কাকে দেবেন? মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো সেসব রাজাকারের বাচ্চার চাকরি পাবে? সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার আমাদেরকে রাজাকার ত্যাগী আন্দোলন দমানোর প্রচেষ্টা চালাচ্ছে। এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। আমি সারা দেশের সকল ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো, আপনারা সারা দেশে সকল বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ মাদ্রাসায় তীব্র আন্দোলন করে তোলো। হঠাৎ এমন এক ঘটনা নড়ে চড়ে বসে দেশবাসী। সরকারের পক্ষে বিপক্ষে ঝড় উঠতে থাকে চায়ের কাপে। কেউ কেউ এই আন্দোলন নিয়ে স্বপ্ন দেখেন স্বৈরাচার বদলে, আবার কেউ বলতে থাকে এত বড় বড় রাজনৈতিক দল 16 বছরে কিছু করতে পারেনি, আর এই বাচ্চারা কি করবে? সারা দেশে যখন টানটান উত্তেজনা, তখন সরকারি টিভিতে দেখাচ্ছিল বাতাবি লেবুর বাম্পার ফল। দুঃখিত দর্শক মণ্ডলী, আসলে টিভি বন্ধ হয়ে যায়, এই স্যাটেলাইট পানিগুলোর কারণে ইন্টারনেটের মতো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। সাপোর্ট দিলে কিন্তু সাপোর্ট পাবে। পরদিন থেকে সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা। গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসে মহাবীর হয়ে সামনে আসতে থাকে ছাত্ররা। বুক বেঁধে যায় কেউ, কেউ আবার মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে।
গো ছোট সোনা ছাড়ে, ও গো ছোট সোনা ছাড়ে যেও না আকাশে জোয়ার। এই আন্দোলনে প্রথম দিকে নেতৃত্ব দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ধীরে ধীরে মুখোমুখি সংঘর্ষে ছড়িয়ে পড়ে সারা দেশে। পাবলিকের ছাত্ররা মাঠ খাবার পর ঘরগুলো বন্ধ করে দিয়ে সময় যখন ভাবে এই মধ্যে আন্দোলনের শেষ, ঠিক তখনই নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। প্রাইভেটের ছাত্ররা যখন পেরেন্ট ছিল না, তখন দলে দলে নেমে আসে মাদ্রাসার ছাত্ররা। সমর্থন দেয় সকল রাজনৈতিক গ্রুপ। নেমে আসতে থাকে সাধারণ মানুষ। এরপর আর টিকে থাকতে পারে না সন্ত্রাসীরা। একে একে পালাতে থাকে লেজ গুটিয়ে। এই পর্যায়ে সরকার থেকে আশ্বাস দেয়, কিন্তু শত মানুষের লাশের উপর দিয়ে কি আর আলোচনা হয়? গণভবনে না গিয়ে ছাত্ররা জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শত কণ্ঠে গেয়ে উঠতে থাকে দেশ প্রেমের গান। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন কিভাবে সারা দেশে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার যে নৃশংসতা আমাদের উপর দেখিয়েছে, তাতে আবারও প্রমাণিত হয় এই দেশের প্রতি, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা রাখে না। ৮ দফা ৯ দফা তো হলো, এবারে ৯ দফা। এবারে সারা দেশে স্বৈরাচারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছি। এক দফার ঘোষণা দিয়ে গ্রেপ্তার আতঙ্কে লুকিয়ে পড়তে হবে সবাইকে। রাতে অনলাইনে ঘোষণা আসে, পরশুদিন হবে ঢাকা অভিমুখে সারা দেশ থেকে লং মার্চ। কিন্তু এর কিছুক্ষণ পরে আসে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, পরশু নয়, পরিস্থিতি বিবেচনায় কালই হবে লং মার্চ। অপ্রস্তুত বা প্রস্তুত যে যে অবস্থায় ছিল রওনা দিতে বলা হয় ঢাকার দিকে। এই রাত যেন এক ইতিহাসের সাক্ষী।
স্বপ্নতরুণ চোখগুলিতে নেই ঘুম। একদিকে যেমন আতঙ্ক, তেমনি আরেকদিকে নতুন সুবিধাদিকের অপেক্ষা। জেগে উঠতে থাকে সরকারি গুজব সমাজ। এই পোস্ট কর, সমস্যা হবে। কালকে ঢাকে আসি, সামনে এটা ক্লিয়ার করে দেবো। কালকে আমরা পিস্তল যে যাবে সব কিছু নিয়ে বাইরে করবো। সামনে যেটা বাকি একবার খেলা শুরু। আরে দেখি সাতটায় রাখিস, সেটা লাগে একটু ঘুরে করবো। জমা জমা ইস্তা হুন্ডা দশটা গুন্ডা আঙ্কো একেবারে ঠান্ডা। 5 আগস্টের শেষে সুবিধাদিকটা হবে, কিন্তু কেউ জানে না এটা বাংলাদেশের সত্যিকারের সুবিধাদিক কিনা। বেলা গড়িয়ে 10টা রাত। টিভিগুলোতে দেখানো হয় ঢাকার রাস্তা একদম ফাঁকা। কিছু মানুষ ঝুঁকি মারলেও একত্রিত হতে পারছিল না তেমন কেউ। আমরা যাবো, আসুক আর না আসুক, আমরা মাঠে নামবো। এই দেশটা তো আমাদের একার নয়, এই দেশটা তো আমাদের সকলে। আজকে মাঠে না নামলে কবে মাঠে নামবে? যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। আমরা তো জীবন দিলাম, আপনাদের হাতে এলো দেশ করার দায়িত্ব। যেহেতু স্বৈরাচার নেই, আশা করি এদেশে আর কোনোদিন চাঁদাবাজি, দুর্নীতি, খুনাখুনি হবে না। 24-এ গণ অভ্যুত্থানের শক্তিরা মিলেমিশে করবে সঙ্গে বাংলাদেশ। আর যদি তা করতে ব্যর্থ হন, আমাদের লাশেরা আপনাদের কখনো ক্ষমা করবে না। শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। শহীদের রক্ত গান্ধী করতে 71,
কিংবা 24। আমাদের সত্যিকারের স্বাধীনতার জন্য যারা যুগ যুগ ধরে জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।